বিসমিল্লাহির রহমানির রহিম। পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ঘরে অবস্থান করে আমাদের অনলাইন ক্লাসগুলি তোমরা নিয়মিত পর্যবেক্ষণ করো এবং তোমরা সুস্থ আছো এই প্রত্যাশায় আজকে আমি আমার অনলাইন ক্লাসটি শুরু করলাম। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়, পিরোজপুর। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো বাংলা ব্যাকরণ। আসলে ক্লাসটি সুনির্দিষ্ট কোনো ক্লাস আমি উল্লেখ করিনি এই জন্য, কারণ ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের কোনো না কোনোভাবে আজকের এই ক্লাসটি উপকার আসবে। এই জন্য সুনির্দিষ্ট কোনো ক্লাস উল্লেখ করে আশা করি তোমরা সবাই অংশগ্রহণ করবে। তো এই মুহূর্তে যারা আমার ক্লাসে অংশগ্রহণ করছো তোমাদের সবাইকে স্বাগতম, অভিনন্দন জানাচ্ছি এবং ভবিষ্যতে তোমরা যারা দেখবো তাদেরকেও স্বাগত। শুরু করা যাক। পদ্মায় কতগুলো বর্ণ ভেসে উঠছে, অর্থাৎ এগুলোর সাথে আমরা আমাদের সেই শৈশব থেকে কোনো না কোনোভাবে পরিচিত বাংলা ভাষার বর্ণমালা। আজকে আমি যে ক্লাসটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তা হলো বাংলা ভাষার ধ্বনি, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো শুরু করা যাক। আমরা আজকে আলোচনা করব বাংলা বর্ণমালার উচ্চারণের স্থান ও উচ্চারণের রীতি নিয়ে। তাহলে তোমরা খাতা কলমে লিখে বিষয়টি লিখে নাও। বাংলা বর্ণমালার উচ্চারণের স্থান ও উচ্চারণের রীতি। তো এই ক্লাসটিতে তোমরা অংশগ্রহণ করার পরে যা কিছু তোমরা বলতে পারবে, শিখতে পারবে, অর্জন করতে পারবে সেটা হলো বাংলা বর্ণমালা সম্পর্কে বলতে পারবে এবং বাংলা বর্ণমালার উচ্চারণের স্থান ও উচ্চারণের রীতির ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ বাংলা এই বর্ণমালাগুলি কোথা থেকে উচ্চারিত হবে এবং তা কিভাবে আমরা অ্যাপ্লাই করব সে বিষয়টি তোমরা এখানে অর্জন করতে পারবে। বাংলা বর্ণমালার উচ্চারণের স্থান ও উচ্চারণের রীতির পার্থক্য নির্ণয় করতে পারবে, অর্থাৎ কোন বর্ণগুলি কোন স্থান থেকে উচ্চারিত হবে সেই বিষয়গুলি তোমরা বুঝতে পারবে। বাংলা বর্ণমালার অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণ সম্পর্কে বলতে পারবে, অর্থাৎ বাংলা বর্ণগুলি কোনগুলিতে মাত্রা, অর্ধমাত্রা এবং কোনগুলি মাত্রাহীন সে সম্পর্কে তোমরা বলতে পারবে। তাহলে আমরা কিছুটা হলো আজ করতে পেরেছি যে আজকের ক্লাসটি হলো বাংলা বর্ণমালা সম্পর্কে এবং এটাতে আমরা যে কোন কোন জায়গা থেকে ধ্বনিগুলি উচ্চারিত হয় সেই বিষয়গুলি আমরা ব্যাখ্যা করতে পারবো এবং তাদের পার্থক্যগুলি আমরা নির্ণয় করতে পারবো এবং বাংলা বর্ণমালাতে যে মাত্রা ও অর্ধমাত্রা ও মাত্রাহীন ধ্বনি আছে এবং সে সম্পর্কে আমরা বলতে পারবো। প্রথমে আমরা বাংলা ধ্বনিগুলির উচ্চারণের স্থান নিয়ে কথা বলি। উচ্চারণের স্থান অনুসারে বাংলা ভাষার বাংলা ধ্বনিগুলিকে সাধারণত আমরা 5টি শ্রেণীতে বিভক্ত করতে পারি। সেগুলি হলো কণ্ঠধ্বনি বা কণ্ঠনালীয় ধ্বনি, তালব্য ধ্বনি, মূর্ধন্য ধ্বনি, দন্ত বা দন্তমূলীয় ধ্বনি, ওষ্ঠধ্বনি। অর্থাৎ উচ্চারণের স্থান অনুসারে আমরা বাংলা ধ্বনিগুলিকে, বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলিকে সাধারণত 5টি শ্রেণীতে বিভক্ত করে ফেললাম
সেটা হলো কণ্ঠধ্বনি বা কণ্ঠনালীয় ধ্বনি, তালব্য ধ্বনি, মূর্ধন্য ধ্বনি, দন্ত বা দন্তমূলীয় ধ্বনি, ওষ্ঠধ্বনি। আচ্ছা, কণ্ঠধ্বনি কাকে বলে? তোমরা জানো কণ্ঠধ্বনি হলো আমরা কণ্ঠের সাহায্যে যে ধ্বনিগুলি উচ্চারণ করি, অর্থাৎ আমাদের গলার মাঝে যে একটা উঁচু জায়গা আছে সেটাকে আমরা সাধারণত স্বরতন্ত্রী বলি। এই কণ্ঠের সাহায্যে আমরা যে ধ্বনিগুলি উচ্চারণ করি সেগুলিকে কণ্ঠ বা কণ্ঠনালীয় ধ্বনি বলা হয়। সেগুলিকে আমরা একটু দেখি। সেই কণ্ঠধ্বনিগুলি হলো সাধারণত ক, খ, গ, ঘ, উ। কণ্ঠধ্বনিগুলি কি কি? ক, খ, গ, ঘ, উ। সাধারণত আমরা এগুলিকে যদি বর্গ হিসাবে বিভক্ত করি তাহলে বাংলা ব্যঞ্জন ধ্বনিতে 5টি বর্গ আছে: ক, চ, ট, ত, প। অর্থাৎ প্রত্যেক সারির প্রথম বর্ণ অনুসারে সেই সারির নামকরণ করা হয়েছে। এই সময় ক বর্গের ধ্বনিগুলি হলো ক, খ, গ, ঘ, উ। আবার চ বর্গের ধ্বনিগুলি হলো চ, চ, জ, জ, ইয়। ট বর্গের ধ্বনিগুলি হলো ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। ত বর্গের ধ্বনিগুলি হলো ত, থ, দ, ধ, দন্ত ন। প বর্গের ধ্বনিগুলি হলো প, ফ, ভ, ভ, ম। অর্থাৎ 5টি বর্গ আমরা পেয়ে গেলাম। তাহলে কণ্ঠধ্বনি বলতে আমরা কণ্ঠের সাহায্যে যে ধ্বনিগুলি উচ্চারণ করি সেগুলিকে কণ্ঠধ্বনি বলে, এবং সেগুলি হলো সাধারণত ক বর্গের ধ্বনি। সেটা হলো ক, খ, গ, ঘ, উ। আচ্ছা, এবার আমরা তালব্য ধ্বনি নিয়ে আলোচনা করি। তালব্য ধ্বনি হলো সাধারণত আমরা তালুর সাহায্যে যে ধ্বনিগুলি উচ্চারণ করি, অর্থাৎ আমাদের জিহ্বাটা উপরের দিকে উঠালে আমরা সেখানে যে শক্ত এবং কোমল দুটি অংশ আমরা পেয়ে থাকি। এটি এটি হলো তালু। তালুর সাহায্যে আমরা যে ধ্বনিগুলি উচ্চারণ করি সেগুলোকে তালব্য ধ্বনি বলা হয়। অর্থাৎ চ বর্গের ধ্বনিগুলি, চ বর্গের ধ্বনিগুলি কি কি? সেটা হলো চ, ছ, জ, ছ, ইয়। অর্থাৎ তালব্য ধ্বনিগুলি হলো কি কি? তালব্য ধ্বনি হলো চ, চ, জ, জ, ইয়। এবার আমরা পরবর্তীতে মূর্ধন্য ধ্বনিতে আসি। মূর্ধন্য ধ্বনি অর্থাৎ আমাদের জিহ্বাটা দাঁতের গোড়াতে আমরা যদি নেওয়ার পর একটু উপরের দিকে উঠালে এখানে একটু উঁচু জায়গা আছে। দাঁতের গোড়ার উপরের অংশে একটু উঁচু জায়গা আছে। এটাকে আমরা সাধারণত মুদ্রা বলি। এই মুদ্রার সাহায্যে আমরা যে ধ্বনিগুলি উচ্চারণ করি সেগুলোকে মূর্ধন্য ধ্বনি বলে। তাহলে সেগুলো কি কি? সেগুলি হলো ট বর্গের ধ্বনি, যেমন ট, ঠ, ঢ, ঢ, মূর্ধন্য। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। অর্থাৎ এগুলিকে মূর্ধন্য ধ্বনি বলা হয়। তাহলে মূর্ধন্য ধ্বনিগুলি কি কি? সেগুলি হলো ট, ঠ, ঢ, ঢ, মূর্ধন্য বা ট বর্গের ধ্বনি। তাহলে মূর্ধন্য ধ্বনি হলো মুদ্রার সাহায্যে আমরা যে ধ্বনিগুলি উচ্চারণ করি সেগুলিকে মূর্ধন্য ধ্বনি বলা হয়। সেগুলি হলো ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এবার আমরা আসি দন্ত ধ্বনি বা দন্তমূলীয় ধ্বনি। দন্ত ধ্বনিগুলি কি কি? সাধারণত আমরা দাঁতের সাহায্যে যে ধ্বনিগুলি উচ্চারণ করি, অর্থাৎ দাঁত দিয়ে জিহ্বা দাঁতের সংস্পর্শে এসে যে ধ্বনিগুলি উচ্চারিত হয় সেগুলি হলো দন্ত ধ্বনি বা ত বর্গের ধ্বনি। দন্ত ধ্বনিগুলি বা দন্ত মূলীয় ধ্বনিগুলি হলো ত, থ, ধ, ধ, দন্ত ন। ট, থ, দ, ধ, দন্ত ন। তাহলে এগুলো হলো দন্তমূলীয় ধ্বনি। দন্তমূলীয় ধ্বনি কাকে বলে? দন্তমূলীয় ধ্বনি হলো
তাহলে দন্তমূলীয় ধ্বনিগুলি হলো ত, থ, ধ, ঝ, দন্ত ন। এইবার আমরা ওষ্ঠধ্বনি নিয়ে কথা বলি। ওষ্ঠধ্বনিগুলি হলো, ওষ্ঠ মানে হলো ঠোঁট। ঠোঁটের সাহায্যে আমরা যে ধ্বনিগুলি উচ্চারণ করি সেগুলিকে ওষ্ঠ ধ্বনি বলা হয়, অর্থাৎ সেগুলি হলো ক বর্গের ধ্বনি। তাহলে সেগুলো কি কি? ক, খ, ব, ভ, ম। অর্থাৎ ওষ্ঠধ্বনি বলতে আমরা ঠোঁটের সাহায্যে যে ধ্বনিগুলো উচ্চারণ করি সেগুলিকে ওষ্ঠধ্বনি বলা হয় বা ক বর্গের ধ্বনি বলা হয়। তাহলে আমরা এই অংশে শিখলাম উচ্চারণের স্থান অনুসারে বাংলা ভাষার ধ্বনিগুলোকে বা বাংলা ভাষার বর্ণগুলিকে 5 ভাগে বিভক্ত করা যায়। সেগুলি হলো কণ্ঠধ্বনি, তালব্য ধ্বনি, মূর্ধন্য ধ্বনি, দন্তধ্বনি, ওষ্ঠধ্বনি। তোমরা কি বলতে পারবে সেগুলি কি কি? সেগুলি হলো, আমি আবারও বলছি, কণ্ঠধ্বনি, তালব্য ধ্বনি, মূর্ধন্য ধ্বনি, দন্তধ্বনি, ওষ্ঠধ্বনি। তাহলে কণ্ঠধ্বনি কাকে বলে? কণ্ঠের সাহায্যে আমরা যে ধ্বনিগুলো উচ্চারণ করি সেগুলি কণ্ঠধ্বনি বলে। সেগুলি হলো ক বর্গের ধ্বনি, ক, খ, গ, ঘ, ঙ। আর তালব্য ধ্বনি হলো তালুর সাহায্যে আমরা যে ধ্বনিগুলি উচ্চারণ করি সেগুলোকে তালব্য ধ্বনি বলা হয়। সেগুলো হলো চ, চ, জ, জ, য়। আর মূর্ধন্য ধ্বনি হলো মুদ্রার সাহায্যে আমরা যে ধ্বনি উচ্চারণ করি সেগুলিকে মূর্ধন্য ধ্বনি বলা হয়। সেগুলি হলো ট বর্গের ধ্বনি, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। আর দন্ত ধ্বনি বা দন্তমূলীয় ধ্বনি হলো দাঁতের সাহায্যে আমরা যে ধ্বনি উচ্চারণ করি সেগুলোকে দন্ত ধ্বনি বলা হয়। সেগুলো হলো ট বর্গের ধ্বনি, ত, থ, দ, ধ, দন্ত ন। এবং ওষ্ঠধ্বনি হলো আহ ওষ্ঠধ্বনি হলো ঠোঁটের সাহায্যে আমরা যে ধ্বনিগুলো উচ্চারণ করি সেগুলোকে ওষ্ঠধ্বনি বলে। সেগুলো হলো ক, খ, গ, ঘ, ম। আচ্ছা, এই পর্যায়ে আমরা উচ্চারণের রীতি অনুযায়ী বাংলা ভাষার ধ্বনিগুলোকে আলোচনা করব। উচ্চারণের রীতি অনুযায়ী বাংলা ভাষার বর্ণগুলি হলো স্পৃষ্ট ধ্বনি, এগুলিকে দৃষ্ট ধ্বনি বলা হয়। স্পৃষ্ট ধ্বনি বা স্পর্শ ধ্বনি, স্পৃষ্ট ধ্বনি, স্পর্শ ধ্বনি, দৃষ্ট ধ্বনি এবং এদেরকে বর্গীয় বর্ণ বলা হয়। তাহলে আমরা সাধারণত 4টা নাম পেলাম: স্পৃষ্ট ধ্বনি, দৃষ্ট ধ্বনি, বর্গীয় ধ্বনি এবং স্পর্শ স্পর্শ ধ্বনি। এগুলিকে আমরা 4টা নামে চিনি। তো সেগুলো হলো উচ্চারণের রীতি অনুযায়ী আমরা এবার যেগুলি নিয়ে আলোচনা করব সেগুলো হলো স্পৃষ্ট ধ্বনি, নাসিক্য ধ্বনি, ঊষ্মশীষ, কম্পন, তালনজাত, পার্শ্বিক। অর্থাৎ উচ্চারণের রীতি অনুযায়ী বাংলা ভাষার বর্ণগুলিকে এই কয়েকটি শ্রেণীতে আমরা বিভক্ত করতে পারি। সেগুলি হলো স্পৃষ্ট ধ্বনি, নাসিক্য ধ্বনি, ঊষ্মশীষ, কম্পন, তালনজাত, পার্শ্বিক। তাহলে আজকে আমরা প্রথমে শুরু করছি স্পৃষ্ট ধ্বনিগুলি কি কি। আমরা জানি ফুসফুস তাড়িত বাতাস যখন নাক ও মুখ দিয়ে বের হয়ে বাক পতঙ্গের কোনো না কোনো অংশের সাথে সে ঘর্ষণজনিত বা স্পর্শজনিত কারণে যে ধ্বনিগুলি উচ্চারিত হয় সেগুলিকে আমরা স্পৃষ্ট ধ্বনি বলি। সেগুলি হলো ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকেই স্পৃষ্ট ধ্বনি বলা হয়। তাহলে স্পৃষ্ট ধ্বনি হলো ফুসফুস তাড়িত বাতাস নাক ও মুখ দিয়ে বের হওয়ার সময় আমাদের বাক পতঙ্গের কোনো না কোনো একটি অংশকে বাকযন্ত্রের সাথে স্পর্শ লেগে যে ধ্বনিগুলি উচ্চারিত হয় সেগুলি হলো স্পৃষ্ট ধ্বনি। সেগুলি হলো ক থেকে ম পর্যন্ত। আচ্ছা, এবার হলো নাসিক্য ধ্বনি। নাসিক্য ধ্বনি কাকে বলে? আমরা যে ধ্বনিগুলি উচ্চারণ করার সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ দিয়ে বের না হয়ে নাক দিয়ে বের হওয়ার সময় যে ধ্বনিগুলি উচ্চারিত হয় সেগুলি হলো নাসিক্য ধ্বনি। অর্থাৎ ফুসফুস তাড়িত বাতাস মুখ দিয়ে বের না হয়ে নাক দিয়ে বের হওয়ার সময় যে ধ্বনিগুলি উচ্চারিত হয় সেগুলিকেই নাসিক্য ধ্বনি বলা হয়। সেগুলি হলো প্রত্যেক বর্গের শেষের বর্ণটি উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম। নাসিক্য ধ্বনি কাকে বলে?
যে নাকের সাহায্যে আমরা যে ধ্বনিগুলি উচ্চারণ করি সেগুলোকে নাসিক্য ধ্বনি বলে। সেগুলি হলো উ, অ, ই, মূর্ধন্য, দন্তন্য, ম। এবার হলো ঊষ্মশিস। ঊষ্মশিস সাধারণত কাকে বলে সেটা আমরা একটু দেখে আসি। ঊষ্মশিস ধ্বনি বলতে ধ্বনি উচ্চারণের সময় ইচ্ছেমতো শ্বাস রেখে আমরা যে ধ্বনিগুলো উচ্চারণ করা হয় সে সকল ধ্বনিকে ঊষ্মশিস ধ্বনি বলে। তাহলে ঊষ্মশিস ধ্বনির সঙ্গে আমরা বলতে পারি যে ধ্বনি উচ্চারণের সময় ইচ্ছেমতো শ্বাস রেখে যে ধ্বনি উচ্চারণ করা হয় সে সকল ধ্বনিকে ঊষ্মশিস ধ্বনি বলে। আমি আবারও বলছি, ঊষ্মশিস ধ্বনি কাকে বলে তোমরা একটু দেখে নাও। যে ধ্বনি উচ্চারণের সময় ইচ্ছেমতো শ্বাস রেখে যে ধ্বনি উচ্চারণ করা হয় সে সকল ধ্বনিকে ঊষ্মশিস ধ্বনি বলে। তাহলে সেগুলো কি কি? সেগুলি হলো হ, ঘোষ মহাপ্রাণ, তালিবাস স, অঘোষ অল্প প্রাণ, মূর্ধন্য স, অঘোষ অল্প প্রাণ, দন্ত স, অঘোষ অল্প প্রাণ। অর্থাৎ ঊষ্মশিস ধ্বনিগুলি হলো হ, তালিবাস স, মূর্ধন্য স, দন্ত স। এরপরে আমরা যে বর্ণটি সম্পর্কে আলোচনা করব, কম্পন। কম্পন ধ্বনি কাকে বলে? কম্পন ধ্বনি হলো যে ফুসফুসতাড়িত বাতাস বের হওয়ার সময় মুখের মধ্যে কম্পনের সৃষ্টি করে যে ধ্বনিটি উচ্চারিত হয়, অর্থাৎ যে ধ্বনি উচ্চারণ করার সময় মুখের ভিতরে কম্পিত হয়। কম্পনের সাহায্যে যে ধ্বনিটা আমরা উচ্চারণ করি সেটাই হলো কম্পন ধ্বনি। সেটা হলো একটি মাত্র ধ্বনি, সেটা হলো র। র আমরা র বর্ণটি উচ্চারণ করার সময় অবশ্যই মুখের জিহ্বার মধ্যে একটা কম্পনের সৃষ্টি হয়, যেমন র। তাহলে সেটাকে আমরা কম্পন ধ্বনি বলতে পারি। এইবার এসব আমরা তাড়নজাত ধ্বনি। তাড়নজাত ধ্বনি কাকে বলে তার সংজ্ঞাটা আমরা একটু দেখে নিই। তাড়নজাত ধ্বনি হলো যে সকল ধ্বনি উচ্চারণের সময় উচ্চারণের স্থান দ্রুত সংকুচিত হয় সে সকল ধ্বনিকে তাড়নজাত ধ্বনি বলে। তাড়নজাত ধ্বনি কাকে বলে? যে সকল ধ্বনি উচ্চারণের সময় উচ্চারণের স্থান দ্রুত সংকুচিত হয় সে সকল ধ্বনিকে তাড়নজাত ধ্বনি বলে। তাহলে তাড়নজাত ধ্বনিগুলো কি কি? তাড়নজাত ধ্বনি আমরা দুইটা পেয়েছি, সেটা হলো কি, বশূন্য র, ঢশূন্য র, অর্থাৎ অঘোষ মহাপ্রাণ, ঢড়র ঢড়র, দুইটা। এবার হলো পার্শ্বিক ধ্বনি। পার্শ্বিক ধ্বনি বলতে আমরা বুঝি যে ধ্বনি উচ্চারণ করার সময় ফুসফুসতাড়িত বাতাস মুখের এক পাশ দিয়ে উচ্চারিত হয় সেই সকল ধ্বনিকে পার্শ্বিক ধ্বনি বলে। যে ধ্বনি উচ্চারণ করার সময় ফুসফুসতাড়িত বাতাস মুখের এক পাশ দিয়ে উচ্চারিত হয়, যে ধ্বনি উচ্চারিত হয় সেটাই হলো পার্শ্বিক ধ্বনি, সেটা হলো ল। সে পার্শ্বিক ধ্বনি বলতে আমরা একটি বর্ণ কি বলি, সেটা হলো ল। তাহলে আমরা এই অংশে পেলাম উচ্চারণের রীতি অনুযায়ী বাংলা ভাষার বর্ণমালাগুলি হলো স্পৃষ্ট ধ্বনি, নাসিক্য ধ্বনি, ঊষ্মশিস ধ্বনি, কম্পন ধ্বনি, তাড়নজাত ধ্বনি, পার্শ্বিক ধ্বনি। তোমরা সবাই আবার একটু দেখে নাও। স্পৃষ্ট ধ্বনি, নাসিক্য ধ্বনি, ঊষ্মশিস, কম্পন, তাড়নজাত, পার্শ্বিক। স্পৃষ্ট ধ্বনিগুলি হলো ক থেকে ম পর্যন্ত। নাসিক্য ধ্বনি হলো প্রত্যেক বর্গের শেষের বর্ণটি। ঊষ্মশিস হলো হ, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স। কম্পন র, তাড়নজাত, বশূন্য র, ঢশূন্য র, অর্থাৎ ঢর ঢর। পার্শ্বিক হলো ল। এবার আমরা অঘোষ এবং ঘোষ ধ্বনি নিয়ে আলোচনা করব। অঘোষ এবং ঘোষ। অঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনি কাকে বলে? যে সকল ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী কম্পিত হয় না সে সকল ধ্বনিকে অঘোষ ধ্বনি বলে। অর্থাৎ যে সকল ধ্বনি উচ্চারণ করার সময় আমাদের কণ্ঠের মধ্যে একটা অংশ আছে, সেটা আমরা বাক প্রত্যন্ত্রের সাথে ধরে স্বরতন্ত্রী, এই স্বরতন্ত্রী কম্পিত হয় না সে সকল ধ্বনিকে অঘোষ ধ্বনি বলে। তো অঘোষ ধ্বনিগুলি হলো
প্রত্যেক বর্গের প্রথম দুটি বর্ণ অর্থাৎ 1 এবং 2 বা ক খ এগুলো হলো অঘোষ ধ্বনি। অঘোষ ধ্বনি হলো প্রত্যেক বর্গের প্রথম দুইটা বর্ণই হলো অঘোষ ধ্বনি। আর অঘোষ ধ্বনি বলতে আমরা বুঝি উচ্চারণ করার সময় স্বরতন্ত্রী কম্পিত হয় না, সেগুলি হলো অঘোষ ধ্বনি। ক, খ, চ, চ, ট, ঠ, প, ফ, প, ফ। ঘোষ। যে সকল ধ্বনিগুলি উচ্চারণ করার সময় স্বরতন্ত্রী কম্পিত হয় সেগুলোকে বলা হয় ঘোষ ধ্বনি। অর্থাৎ স্বরতন্ত্রী কিছুটা হলেও কম্পিত হয়ে যে ধ্বনিগুলি উচ্চারিত হয় সেগুলোকে ঘোষ ধ্বনি বলে। সেই ঘোষ ধ্বনিগুলি হলো কি কি? সেই ঘোষ ধ্বনিগুলি হলো প্রত্যেক বর্গের শেষের তিনটা গ, ঘ, উ, ঝ, ঝ, ইয়, ধ, ধ, মূর্ধন্য, ধ, ধ, দন্তন্য, ভ, ভ, ম। দেখো উচ্চারণ করার সময় আমাদের স্বরতন্ত্রী কোথাও যেন একটু কেঁপে উঠেছে। তাহলে এবার আমরা অল্প প্রাণ এবং মহাপ্রাণ নিয়ে আলোচনা করি। আচ্ছা, এবার আমরা অল্প প্রাণ ধ্বনি নিয়ে আলোচনা করি। অল্প প্রাণ ধ্বনি বলতে সাধারণত আমরা কি বুঝি? আমরা এখানে দেখি অল্প প্রাণ ধ্বনি হলো যে সকল ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাসের বেগ অল্প হয় সেই সকল ধ্বনিকে অল্প প্রাণ ধ্বনি বলে। আমরা আবারও বলছি, যে সকল ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাসের বেগ অল্প হয়, অর্থাৎ ফুসফুস তাড়িত বাতাস যখন বের হওয়ার সময় যে সকল ধ্বনি ফুসফুস তাড়িত বাতাসগুলো যখন বের হয় সেগুলির বেগ যদি অল্প হয় তাহলে সেটা হলো অল্প প্রাণ, আর যদি বেশি হয় তাহলে সেটা হবে মহাপ্রাণ। অর্থাৎ নিঃশ্বাসের ফুসফুস তাড়িত বাতাসের বেগ প্রবল হলে সেটা হবে মহাপ্রাণ, আর অল্প হলে সেটা কম হলে সেটা হবে অল্প প্রাণ ধ্বনি। অল্প প্রাণ ধ্বনি বলতে আমরা কি বুঝলাম? যে ফুসফুস তাড়িত বাতাসের যখন বের হয়ে তার গতিবেগ যদি কম হয় তাহলে সেটা হবে অল্প প্রাণ ধ্বনি। আর ফুসফুস তাড়িত বাতাস আমাদের মুখবিহবত দিয়ে বের হওয়ার সময় তার গতি যদি বেশি হয় তাহলে সেটা হবে মহাপ্রাণ ধ্বনি। তাহলে অল্প প্রাণ ধ্বনিগুলি কি কি? অল্প প্রাণ ধ্বনিগুলি হলো প্রত্যেক বর্গের 1, 3, 5, 1, 3, 5। অর্থাৎ আমরা যদি ক বর্গ ধরি তাহলে অল্প প্রাণ ধ্বনিগুলি হলো ক, ঘ, উ। আর মহাপ্রাণ ধ্বনিগুলি হলো প্রত্যেক বর্গের 2 এবং 4। অর্থাৎ আমরা যদি ক বর্গ নিয়ে কথা বলি তাহলে সেখানে মহাপ্রাণ ধ্বনিগুলো হলো খ এবং খ, খ এবং ঘ। এই বিষয়টি তোমাদেরকে যদি অন্যভাবে দেখাই তাহলে সেটা হলো, তোমরা একটু করে কাগজ হাতে নিতে পারো। কাগজ হাতে নিয়ে দেখো যে সকল ধ্বনিগুলি উচ্চারণ করার সময় কাগজটি কেঁপে উঠবে তাহলে বুঝবা সেটা হলো মহাপ্রাণ, আর যখন কাঁপবে না তখন সেটা হলো অল্প প্রাণ ধ্বনি। যেমন আমরা যদি বলি ক, খ, গ, ঘ, উ। আমি আবার দেখাচ্ছি ক, খ, গ, ঘ, উ। তাহলে দেখছো যে 5টা বর্ণ বললাম, 5টা বর্ণের উচ্চারণ করার সময় সে কিন্তু 3টা জায়গায় সে কিন্তু কাগজ আমাদের এই হাতের কাগজের টুকরাটি কাঁপেনি, বরং 2টা জায়গায় সে কেঁপে উঠেছে। যদি চ বর্গ নিয়ে আলোচনা করি, যেমন চ, ছ, জ, ঝ, ইয়, তাহলে বোঝা গেল যে যে ধ্বনিগুলি উচ্চারণ করার সময় বাতাসের বেগ প্রবল হয় সেটা হলো মহাপ্রাণ, আর বাতাসের বেগ যদি কম হয় সেটা হলো অল্প প্রাণ। অল্প প্রাণ ধ্বনিগুলো হলো প্রত্যেক বর্গের 1, 3, 5, অর্থাৎ 1 নম্বর, 2, 3 নম্বর, 5 নম্বর। আর মহাপ্রাণ ধ্বনিগুলো হলো 2 এবং 4। তাহলে আমরা এই অংশ শিখলাম অঘোষ, ঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ। অঘোষ ধ্বনিগুলি হলো প্রত্যেক বর্গের প্রথম দুটি বর্ণ। ঘোষ ধ্বনিগুলি হলো প্রত্যেক বর্গের শেষ 3টি বর্ণ। অল্প প্রাণ ধ্বনিগুলি হলো 1, 3, 5 এবং মহাপ্রাণ ধ্বনিগুলি হলো 2 এবং 4। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরের অংশে চলে যাচ্ছি।
বাংলা ব্যঞ্জনধ্বনি। আমরা সবাই জানি বাংলা ব্যঞ্জনধ্বনি সাধারণত 39টি। সেগুলি হলো এখানে উল্লেখ করাই আছে, তোমরা দেখে নিতে পারো। এখন আমরা দেখব অর্ধমাত্রা। অর্ধমাত্রার ধ্বনি হলো কয়টি? অর্ধমাত্রার ধ্বনিগুলি আমরা যদি দেখি সেটা হলো, দেখো, প্রত্যেকটা বর্ণের পূর্ণমাত্রা কিন্তু নেই। অর্ধমাত্রা খ, ঘ, মূর্ধন্য, থ, দ, প, তালব্য শ। 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি। তাহলে আমাদের বাংলা ব্যঞ্জনধ্বনিতে অর্ধমাত্রার বর্ণ আমরা কয়টি পেলাম? 7টি। সেগুলি আবার একটু দেখে নাও। এবার আমরা যদি মাত্রাহীন ধ্বনি নিয়ে আলোচনা করি, মাত্রাহীন ধ্বনি হলো কয়টি? অর্থাৎ যেগুলি কোনো মাত্রাই নেই সেগুলি হলো কয়টি? 1, 2, 3, 4, 5, 6, 6টি। তাহলে বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ হলো 6টি। সেগুলো হলো উ, ইয়, খণ্ডিত, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। উ, ইয়, খণ্ডিত, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু সহ 1, 2, 3, 4, 5, 6, 6টি। তাহলে আমরা আমাদের বাংলা ব্যঞ্জনধ্বনিতে অর্ধমাত্রা পেলাম কয়টি? 7টি। আর মাত্রাহীন ধ্বনি পেলাম 6টি। বাকি সবগুলি হলো পূর্ণমাত্রার ধ্বনি। তাহলে এই অংশে আমরা কি শিখলাম? সেটা হলো অর্ধমাত্রা এবং মাত্রাহীন। এই প্রশ্নগুলি প্রায় সময় বিভিন্ন পরীক্ষাতে আসে। কোনটি অর্ধমাত্রা বা কোনটি মাত্রাহীন, বা মাত্রাহীন বর্ণ কয়টি, ব্যঞ্জনধ্বনিতে মাত্রাহীন বর্ণ কয়টি, বা অর্ধমাত্রা কয়টি, বা আমাদের বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা কয়টি বা মাত্রাহীন বর্ণ কয়টি। একটি প্রশ্নকে বিভিন্নভাবে তারা বিভিন্ন পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। আচ্ছা, এবার আমরা স্বরধ্বনি নিয়ে কথা বলি। মৌলিক স্বরধ্বনি। আমরা জানি আমাদের স্বরধ্বনি হলো 11টি। এখানে একটি ব্যতিক্রম আছে, সেটা হলো মৌলিক স্বরধ্বনি। তো মৌলিক স্বরধ্বনি যদি আমরা বলি সেটা হলো কয়টি? 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি। এই 7টি মৌলিক স্বরধ্বনির মধ্যে এই বর্ণটা একটু ব্যতিক্রম পাচ্ছি। এটা হলো সাধারণত আমরা যখন লিখি বা পড়ি এটির ব্যবহার হয় না, কিন্তু উচ্চারণে কিন্তু আমরা এটা পাই। যেমন ব্যাকরণ, ব্যয়, খ্যাতি, খে, এই যে এটার আমরা অবশ্যই এটার উচ্চারণে আমরা পাই যে দুইটা ওইভাবে তার সংক্ষিপ্ত রূপটা আমরা ব্যবহার করি। এটা তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করো তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে মৌলিক স্বরধ্বনি হলো 7টি। সেগুলি হলো, তুমি তো দেখে নাও, রাউন্ড করা, বৃত্তের মাঝে রাউন্ড করা বর্ণগুলি হলো মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি হলো 7টি। আচ্ছা, অর্ধমাত্রা স্বরধ্বনি। অর্ধমাত্রা হলো, দেখো, অর্ধমাত্রা স্বরধ্বনি কয়টি? একটি, অর্থাৎ পূর্ণমাত্রা নেই। অর্ধমাত্রা। অর্ধমাত্রা স্বরধ্বনি হলো 7টি। কেমন? মাত্রাহীন স্বরধ্বনি আমরা যদি দেখি, মাত্রাহীন স্বরধ্বনি হলো 4টি। 4টি, হ্যাঁ। এ, ওই, উ, ও, 4টি। অর্থাৎ স্বরধ্বনির শেষে 4টি বর্ণ হলো মাত্রাহীন স্বরধ্বনি। এবার আমরা যদি দেখি মাত্রাহীন স্বরধ্বনির পরে আমরা যদি আসি যৌগিক স্বরধ্বনি, অর্থাৎ এখানে মৌলিক মৌলিক শব্দটি যেহেতু চলে আসছে, তাহলে যৌগিক স্বরধ্বনি হলো কয়টি? 2টি। ওই, ও, অর্থাৎ 2টি বর্ণ মিলে এই 2টা বর্ণ হয়ে গেছে, ওই এবং ও। যৌগিক স্বরধ্বনি হলো কয়টি? 2টি। সেটা হলো ওই, এবং কি হয়েছে? ও যোগ হ্রস্বই, ও যোগ ও, 2টা মিলেই 2টি বর্ণ হয়েছে। এই জন্য এগুলিকে যৌগিক স্বরধ্বনি বলা হয়, এগুলি মৌলিক নয়। তাহলে আমরা এই অংশে পেলাম বাংলা স্বরধ্বনির মধ্যে মৌলিক স্বরধ্বনি, অর্ধমাত্রা স্বরধ্বনি, মাত্রাহীন স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি পেলাম আমরা কয়টি? 7টি। অর্ধমাত্রা স্বরধ্বনি পেলাম একটি, রি। মাত্রাহীন স্বরধ্বনি পেলাম 4টি। প্রত্যেক বর্গের শেষে স্বরধ্বনির শেষের 4টি বর্ণ হলো মাত্রাহীন স্বরধ্বনি। আর যৌগিক স্বরধ্বনি পেলাম আমরা কয়টি? 2টি।
এইবার আমরা আসি, আমার একটু তোমাদেরকে ওপেন কোশ্চেনে নিয়ে আসি। যেটা হলো, তুমি এবার লিখতে পারো প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন হলো, বাংলা বর্ণমালার রীতি কয়টি ও কি কি? স্পৃষ্ট ধ্বনি কাকে বলে? উচ্চারণের স্থান অনুযায়ী বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলো কি কি? আচ্ছা, এটা তোমরা যদি খেয়াল করে থাকো তাহলে তো অবশ্যই বুঝতে পারবে যে বাংলা বর্ণমালা রীতি হলো দুইটি। একটা হলো উচ্চারণের স্থান এবং উচ্চারণের রীতি। সেটা আমি প্রথমে বলে আসছি, তোমরা যদি সেই অংশটি ভালোভাবে খেয়াল করো তাহলে এখানে প্রত্যেকটি প্রশ্ন উত্তরে তোমরা খুব সহজভাবে দিতে পারবে। স্পৃষ্ট ধ্বনি কাকে বলে এটার আমি 4 ভাবে বলেছিলাম: স্পৃষ্ট ধ্বনি, দৃষ্ট ধ্বনি, স্পর্শ ধ্বনি এবং বর্গীয় বর্ণ। এই সবই একই কথা। উচ্চারণের স্থান অনুযায়ী বাংলা ব্যঞ্জন ধ্বনিগুলি কি কি সেগুলি একটু দেখে গেলে পিছনে তোমরা আবার একটু দেখলেই বুঝতে পারবে। আশা করি প্রশ্নগুলি খাতায় লিখে উত্তরগুলি লিখে নেবে। আরো কিছু প্রশ্ন দিচ্ছে সেখানে বাংলা বর্ণমালার উচ্চারণের রীতিগুলো কয়টি ও কি কি, একটি করে উদাহরণ দাও। এবং নাসিক্য ধ্বনি কাকে বলে? এগুলো আশা করি তোমরা পারবা। নাসিক্য ধ্বনি কাকে বলে এটা আমি কয়েকবার তোমাদেরকে রিপিট করেছিলাম, সেটা তোমরা দেখলে আবারও আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না। অপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি বলতে কি বুঝো? উদাহরণ সহ ব্যাখ্যা দাও। ঘোষ ও অঘোষ ধ্বনি বলতে কি বুঝো? উদাহরণ সহ ব্যাখ্যা দাও। প্রশ্নগুলি খাতায় লিখে তোমরা যদি নিজে ইচ্ছা মতো নোট করতে পারো অথবা ক্লাসটি আবার পুনরায় দেখে আশা করি ইনশাল্লাহ পারবা। এটা বাসায় পুনরায় পড়া লাগবে না। যৌগিক স্বরধ্বনি কয়টি? মাত্র আলোচনা করে আসলাম, তোমরা আশা করি বুঝতে পারছো। যৌগিক স্বরধ্বনি হলো কয়টি? দেখি, দুইটি, সেটা হলো ওই এবং ও। এবং কম্পন ধ্বনি কয়টি সেটা আমি বলেছিলাম, যদি তোমাদের মনে থাকে। হ্যাঁ, অবশ্যই সঠিক, উত্তর সঠিক। দুইটি। কয়টি? দুইটি না একটি? একটি। র। পরাশ্রয়ী বর্ণ হলো, অবশ্য পরাশ্রয়ী বর্ণ নিয়ে আমি আলোচনা করি না। অর্থাৎ পরাশ্রয়ী বর্ণ হলো যে বর্ণগুলি অন্যের উপর স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না, অন্যের সাথে যুক্ত হয়ে সে ব্যবহৃত হয়, সেটা হলো পরশ্রয়ী বর্ণ। সেগুলি হলো অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই বর্ণগুলি সাধারণত স্বাধীনভাবে ব্যবহার হয় না, এই জন্য এদেরকে পরাশ্রয়ী বর্ণ বলা হয়। বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, আশা করি তোমরা খাতায় উঠিয়ে নিবে এবং পরবর্তী ক্লাসে তোমরা জমা দিবে। বাংলা বর্ণমালার উচ্চারণের স্থান ও উচ্চারণের রীতি অনুসারে ধ্বনির বৈশিষ্ট্য উল্লেখ করো। তোমাদের সবার মঙ্গল কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হবে এবং আমাদের অনলাইন ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখতেছো, বাসায় মনোযোগ সহকারে করতেছো এবং যখন বাইরে যাও অবশ্যই মাস্ক ব্যবহার করে বের হবে। প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়াই ভালো। তোমাদের সকল সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।